সামান্য 2 পিস মাংস খাওয়ার অপরাধে আমায় ডিভোর্স দেবেন আপনারা মা? 2 মাসের মেয়ে, 6 বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে এই বৃষ্টির দিনে কোথায় যাব আমি মা? এক অনাথের সঙ্গে আপনারা এমন অবিচার করতে পারেন না। আমি তো কম করিনি আপনাদের জন্য, নিজে না খেয়ে খাইয়েছি, সেবা করেছি, মা বলে ডেকেছি, সে আপনি কিনা আমায় ঘাড় ধাক্কা দিচ্ছেন মা? মিসেস রজনীর ঝাঁঝালো কণ্ঠ। অবশ্যই দিব। 2 পিস মাংসের লোভ যে সামলাতে পারে না সে যে কেমন মানুষ তা আমার বোঝা হয়ে গেছে। জটপট আমার ছেলের ঘাট থেকে নামো তোমরা মা ছেলে মেয়ে। তন্য অশ্রুসিক্ত নয়নের স্বামীর দিকে তাকালো। লোকটা পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, মুখে টু শব্দটু নেই। তন্নি চেঁচিয়ে বলে, কিছু বলছেন না কেন? আকাশ, আমি না তোমার স্ত্রী? তোমার মা এসব কি বলছে আকাশ? আমি কোথায় যাব? কে আছে আমার তুমি ছাড়া? কি দোষ আমার? কেন প্রতারণা করছো আমার সঙ্গে? ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় যাব আমি? ছেলেটা তোমায় ছাড়া কিচ্ছু বোঝে না, অন্তত নিজের সন্তান দুটোর কথা ভেবে হলেও আমাদের ঠাঁই দাও। আকাশের চটপট, মা যা বলছে সেটাই শেষ কথা। উনি আমায় জন্ম দিয়েছেন, আমার খারাপ চাইবে না নিশ্চয়। উনি যেহেতু এই সিদ্ধান্ত নিয়েছে সুতরাং আমার মঙ্গলের জন্যই নিয়েছে, তাই আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। তন্নি দফ করে মেঝেতে বসে পড়ে। বছর 6 ছেলে আলিফ মায়ের চিৎকার ঘুম থেকে কসলাতে কসলাতে মায়ের কাছে আসে। মায়ের কোলে মাথা রেখে সেখানেই শুয়ে পড়ে। তন্নি ছেলের দিকে তাকিয়ে চোখের জল বিসর্জন দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। শাশুড়ি রজনী খাম সমেত একটি পেপার এনে তন্নির মুখে ছুড়ে দেয়। তন্নি মাটি থেকে কুড়িয়ে নিয়ে এসে এটি খাম বাস খুলে ডিভোর্স পেপার। এর জন্য বিয়ে করেছিলে আমায়? এত ভালোবাসা, এত প্রমিস কোথায় গেল সব? নিজের সন্তানদের মুখের দিকেও তাকালে না তুমি? এত পাষণ্ড, এতটা অমানুষ। আকাশ তেড়ে আসে, তন্নির গালে সজোরে এক থাপ্পড় দিয়ে বলে, বেশি বুঝিস না, দোষটা তোর। ইতিম হয়ে আমার মতো ধনী করে ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছিস তুই, আমায় ঠকিয়েছিস। আমি তোর থেকে ভালো ডিজার্ভ করি। সেই সময় অন্ধ ছিলাম, তাই তোর মতো ভিখারিকে জীবন সঙ্গী করেছিলাম। এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার ভাবির কৃপায় আমার চোখ খুলেছে। এবার এসব বাচ্চা আবর্জনা নিয়ে বেরিয়ে যা তুই। তনি ফাঁসের ঘরে তাকায়। বড় যা মিতালি পর্দার আড়ালে দাঁড়িয়ে মুসকি মুসকি হাসছে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে কাজটা এই মহিলার। তার মানে ইনি আজ নিজের স্বার্থসিদ্ধি করেই ছাড়লো। হায় রে আমার ফোড়া কপাল, সাজানো গোছানো সংসারটা পরনারী এসে শেষ করে দিল। হয়তো এটাই আমার নিয়তি ছিল। আমি উঠে দাঁড়ালাম, এখানে থেকে লাভ নেই আমার। পেপারে সই করে দিলাম, ঘরে গেলাম। এই ঘরটা আর নেই আমার। কত শত স্মৃতি এখানে। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ের সংসার এই ঘরে। এত স্মৃতি ভুলি কি করে? অথচ আকাশ কত সহজে পর করে দিল আমায়। আমার 2 মাসের ঘুমন্ত মেয়েটিকে ঘুমানো অবস্থাতেই কোলে নিলাম। মেয়ে আমার আতঙ্কে উঠল যেন। ফিসে ছেলে দাঁড়িয়ে আছে, দুবার ঘুম ভেঙে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে সে। হয়তো মায়ের উপর ভীষণ বিরক্ত হচ্ছে। আবারও ছেলে আমার বিছানায় উঠলো। আমি তাকে নামতে বলি, সে আদৌ বলিতে বলে, নামবো কেন আম্মু? আমি ঘুমাবো, এটা আমার ঘর, আমি এখানে ঘুমাবো। আপুকেও শুইয়ে দাও। আপু ঘুমাবে। আমি ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলাম। বললাম, এটা আর আমাদের ঘর নেই রে বাবা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমরা আজ ঘুরতে যাব বাবা, সারা জীবনের জন্য চলে যাব ঘুরতে। ঘুরতে যাওয়ার কথা শুনে ছেলে আমার ভীষণ খুশি। ছোট্ট বাচ্চাটা ভাবতেও পারছে না কি হবে তার জীবনে। মিনিট 5 মধ্যে ছেলে মেয়েকে তৈরি করে নিলাম। নিজের একটি ফার্সে 400 টাকা আর ফোন ব্যতীত কিছুই নিতে পারলাম না। বাহির থেকে শাশুড়ি মা বলছেন, আমার বাড়ির টাকা পয়সা পারলে লুট করে নিয়ে যেও না। কাবিনের টাকাটা 2 দিন পর নিয়ে যেও, আমরা অকৃতজ্ঞ নই। আমি হাসলাম। ছেলেদের নিয়ে গর্থের বেরিয়ে বললাম, কাবিনের 50,000 টাকা আপনাদের সদকা দিয়ে গেলাম। টাকাগুলো দিয়ে ছেলের বিয়ে করিয়ে দেবেন, আর আমার রেখে যাওয়া জামা কাপড় পরবর্তী নতুন মেজ বউয়ের জন্য। হন হন করে বেরিয়ে গেলাম আমি। আমার বড় যা মিতালির দিকে তাকিয়ে বললাম, আসি ভাবি, আপনার জন্য বদদোয়া রইল আমার সংসার ভাঙার জন্য। যেভাবে আমার জীবন ধ্বংস করলেন, আমার সন্তানদের এতিম করলেন, ঠিক তেমনি আপনি নিঃস্ব হন। আমার প্রতিটি চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসুক। আমি এতিম। একজন এতিমের উপরে হওয়া অন্যায় বিধাতা কখনো মেনে নেবেন না। আমার সন্তানদের হাহাকার আপনার জীবন নরক করে দিক। মন থেকে আপনার জন্য এ দোয়াগুলোই এলো। মিথ্যা মহাপাপ, তাই মনে এক ফকার মুখে অন্য বললাম না। বড় যারা আগে তেড়ে এলো আমার নিকট। আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এক হাত ধরা ছেলের, অন্য হাতে মেয়েকে বুকে নিয়ে হাঁটছি।
এরই মাঝে শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। আমার দুঃখ যেন বৃষ্টি হয়েই ধরণীতে নামছিল। নিজেকে ভীষণ অসহায় লাগছিল। ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদি, কিন্তু আমার শক্ত থাকতে হবে। আমার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে হলেও নিজেকে শক্ত রাখতে হবে আমায়। 2 মাসের মেয়েটির মুখখানে টিপ টিপ বৃষ্টি পড়ছে। মেয়ে আমার কেঁপে উঠছে, ছেলেও কাঁপছে এ সময়ের বৃষ্টিতে। ঠান্ডা বাতাসে ছেলে আমায় জড়িয়ে ধরে শীতে উপরান্ত না পেয়ে এক চায়ের দোকানে আশ্রয় নিলাম কোনো মতে। সেখানেও 10-12 জন লোকেরা চা পান করছে, টিভি দেখছে। লোকগুলো আমায় দেখে যেন অবাক হলো বেশ। এই বৃষ্টি বাতাসের বিকেলে 2 মাসের মেয়েকে নিয়ে চায়ের দোকানে আমি, ব্যাপারটি অপ্রত্যাশিতই। আমি একা একটা মেয়ে, ভীষণ অস্বস্তি লাগছিল, আবার ভয়ও করছিল। ছেলেকে এক বেঞ্চেতে বসিয়ে দিলাম, ফোন বের করে এক বান্ধবীকে কল দিলাম, সব জ্বালালাম তাকে। সে নেটওয়ার্ক প্রবলেম বলে কল কেটে দিল। আরেকজন বলল পরে কল দিচ্ছি, আরেকজন তো বলল সে নাকি দিশেই নেই। উপায় না পেয়ে কাছে ফিরে এক দূর সম্পর্কের বোনের বাড়ি গেলাম সরাসরি। ফোন দিলে সেও যদি মানা করে দেয়, এজন্য সরাসরি বাড়িতেই গেলাম। ততক্ষণে বৃষ্টিটা আর নেই, রয়েছে শুধু কনকনে বাতাস। বোনের বাড়ি গিয়ে কলিং বেল ছাপলাম। ওর বিশাল বাড়ি, 3 তলা বাড়ির পুরোটাতে ওরা স্বামী স্ত্রী ও একজন বাচ্চা থাকে। ভেবেছিলাম এখানে হয়তো একটু আশ্রয় পাবো। বোনের নাম রীতা। দরজা খুলে এই অবস্থাতে আমাকে দেখে রীতা ভ্রু কুঁচকালো। আমি বলি, আমায় একটু আশ্রয় দেবেন অন্তত আমার এই দুধের শিশুর দিকে তাকিয়ে। আকাশ আমায় ডিভোর্স দিয়েছে। এই ঝড় বাদলের দিনে কোথাও একটু মাথা গোজার স্থান পাচ্ছি না। তুই দয়া করে আমায় ফিরিয়ে দিস না। কথা দিচ্ছি 3-4 দিনের মাঝে কিছু একটা ব্যবস্থা করে আমি চলে যাব ওদের নিয়ে। আপাতত একটু থাকতে দেবো না আমার, না হলে বৃষ্টিতে ভিজে মেয়েটাকে আর হয়তো বাঁচাতে পারবো না। রীতার হয়তো একটু মায়া হলো আমার উপর, বাড়িতে আসতে বললো। ও আগে আগে বাড়িতে প্রবেশ করলো। আমি ছেলের হাত ধরে ধীরে ধীরে প্রবেশ করি। সবাই মাত্র দরজা পেরিয়ে ভেতরে ঢুকেছি, এমন সময় ওর স্বামীর প্রচন্ড চিৎকার শুনতে পেলাম। ঘরে দুজনের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। রীতাকে বকছে সে, বলছো কোন সাহসে তোমার বোনকে আমার বাড়িতে থাকতে দিলে? 3-3টে ফেট চালানো কম কথা নাকি? আমার কি রাজভান্ডার আছে নাকি তুমি জনদরদি হয়েছ? আমার বাড়ি এসব সমাজসেবা চলবে না। ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছে, তাতে আমাদের কি? ওকে কেন আমাদের আশ্রয় দিতে হবে? আর দিলেও বা সহজে যাবে নাকি এ বাড়ি থেকে? ঘাড়ে বসিয়ে 3 জন মানুষকে খাওয়াতে কম খরচ নাকি? বাজার সদাই এখন আগুন বরাবর, সেখানে ওদের কি করে রাখবো আমি? নিশ্চয় তোমার বোন লোভে পড়ে এখানে এসেছে, এবার চুরি ডাকাতি করে আমাদের নিঃস্ব করে নিজের পেট চালাবে। আর শুনতে পারলাম না আমি ছেলের হাত ধরলাম। ঘর থেকে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল রীতা। আমি কিছু বললাম না, শুধু একটু হাসলাম। ছেলেকে নিয়ে মেয়েকে বুকে চেপে বাইরে বেরিয়ে এলাম। চোখ থেকে এবার টপ টপ পানি পড়ছে। ছোট পর্যন্ত বলতে ভাবলো না, অথচ এই মানুষটিকে আমি কম সাহায্য করিনি। রীতার যখন এর সঙ্গে বিয়ে হয়, ছেলেটা বেকার। রীতার সংসারের জন্য লুকিয়ে বাঁচিয়ে অনেক দিয়েছি আমি। দুনিয়াতে কেউ নেই আমার। দূর সম্পর্কের বোনটাকেই আপন মনে করতাম। বাড়িতে ফেলা হাঁস মুরগির ডিম থেকে শুরু করে দুধ, ঘরের চাল ডাল পর্যন্ত দিয়েছি। ওর স্বামী ব্যবসা করবে, কিন্তু টাকা নেই। আমার কাছে হাত পাতে, নিজের জমানো টাকা দিয়ে। সেই টাকার অর্ধেক এখনো শোধ করেনি ওরা। আমার টাকায় ব্যবসা করে ওরা উন্নতি করেছে খুব, গাড়ি বাড়ি সহ সব করেছে। এতে আমি খুশিই হয়েছি। ওরা ভালো থাক, সুখে থাক, এটাই আমার প্রত্যাশা। আজ কিনা তারাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। একটি দিনের জন্য হলেও আশ্রয় দিল না। আমি একটা মেয়ে মানুষ, কতই বা খেতাম। 6 বছরের ছেলেটা আমার না জানি কত মন খেত। মেয়েটা তো দুধের শিশু, ওদের বাড়ির ভাত তো আর খেত না। ওদের বর্তমান বা সামর্থ্য তাতে আমার মতো 10টা মেয়েকে খাওয়ালেও পুরোবে না। বাড়িতে 7 জন কাজের মেয়ে, আমায় না হয় কাজের মেয়ে করেই রাখতো। কাজ করে খেতাম দুবেলা। বরাবরই আমি প্রবল আত্মসম্মান নিয়ে বেঁচেছি, পরের বোঝা হয়ে থাকতাম না কখনোই। এই চরম বিপদে একটু আশ্রয় ফেলেই হয়তো আমার ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে নিতাম, কিন্তু সেই ধৈর্যটুকুও হলো না ওদের। কথায় আছে না, দন হলেই হয় না, মন বড় লাগে। ছেলের চোখে ধরা দিল আমার চোখের পানি। প্রশ্ন করলো, কাঁদছো কেন আম্মু? ঘুরতে যাবো না আমরা আম্মু? শুধু বৃষ্টিতে ভিজছে কেন? আমার খুব ঠান্ডা লাগছে, চলো বাড়ি যাই। ঘুরতে যাব না আমি, আপু ভিজে যাচ্ছে, চলো আপুকে নিয়ে বাড়ি যাই। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, কাঁদছি না বাবা, বৃষ্টির পানি পড়েছে চোখে, তুমি একটু কষ্ট সহ্য করো বাবা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এক বন্ধ দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালাম ছেলেকে নিয়ে।
নিজেকে যে কি পরিমাণ অসহায় লাগছে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি আবার শুরু হয়েছে, বড় বড় পোটাই পড়ছে পানি। এমতো অবস্থায় মেয়েকে নিয়ে ঘুরতে পারবো না আমি, তাই ছেলেকে বসিয়ে ছেলের কোলে মেয়েকে দিলাম। ছেলে আমার ঠিকভাবে কোলে নিতে পারছিল না, মাথা ধরছে তো পা ঝুলছে, আবার পা ধরছে তো ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে। তবুও কোনো মতে ছেলের দু হাতে মেয়েকে জড়িয়ে দিয়ে বললাম, বোনকে এভাবে শক্ত করে ধরে রেখো, বল ফেলে দিয়ে না, আপু ব্যথা পাবে, এখানেই বসে থাকবে, আমি আসছি একটু, আম্মুর কথা মনে রাখবে। আমি ছুটলাম, মেয়ের কান্নার শব্দও পাচ্ছি, হয়তো শক্ত করে চেপে ধরাই কাচ্ছে, কিন্তু মাথা আমার থামলে চলবে না, একটা ব্যবস্থা করতে হবে। সন্ধ্যা হয়ে আসছে, রাস্তায় রাত কাটানো সম্ভব নয়, আকাশের অবস্থাও ভালো না, রাতে জ্বর হবে নিশ্চিত। আশেপাশের ছোট্ট ভাড়িগুলো খোঁজ করতে লাগলাম, থাকার মতো একটি ঘর খুঁজছি, ভাড়া নিয়ে সেখানে উঠতে হবে। এই পরিস্থিতিতে অন্য কোথাও যেতে পারবো না আমি। মিনিট 10 খুঁজে একটা ঘর পেলাম, ভাড়া 700, 300 অগ্রিম নিল। টিনের ভাঙ্গা দরজাটাও আধ ভাঙ্গা, ভেড়ার এক পাশে কাপড় আর প্লাস্টিক দিয়ে ডেকে রাখা, অজস্র নোংরা বিশ্রী গন্ধ ঘরে। সম্ভবত কুকুর বিড়াল থেকেছে সেখানে। বাথরুম বলতে একটা টিউবওয়েল আর একটা ভাঙা টয়লেট মাত্র। টয়লেটের আশেপাশে শাড়ি দিয়ে ডেকে দেওয়া, কিন্তু এই জায়গাটিকে স্বর্গ মনে হলো আমার। রাস্তার বৃষ্টিতে ভিজে মরার চেয়ে এই ঘরের এক কোণে আশ্রয় নেওয়া অনেক ভালো। আমি আবারও ছুট লাগালাম ছেলে মেয়েকে আনতে। অর্ধেক রাস্তা আসতেই দেখলাম আমার ছেলে মেয়েকে বুকে চেপে ওই বৃষ্টির মাঝেই দৌড়ে আমার দিকে আসছে, যেন খুব ভয় পেয়েছে সে। মেয়েটা পড়া পড়া ভাব, ছেলের পেছন 3টি কুকুর ধাওয়া করেছে, প্রাণপণে ছুটছে সে। আমার 6 বছরের ছেলেটা বোনকে বুকে চেপে প্রাণপণে দৌড়চ্ছে, পেছনে কুকুরগুলো তাদের ধাওয়া করছে। আমি দৌড়ে ছেলেকে জড়িয়ে ধরলাম। আমায় দেখে কুকুরগুলো উল্টো পথে চলে গেল। ছেলে ভয়ে কথা পর্যন্ত বলতে পারছে না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মেয়েটা গগন বিদায়ী চিৎকার করছে, নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আমার। মেয়েকে কোলে নিয়ে ছেলেকে ঝরিয়ে ধরে বলি, শান্ত হও বাবা, আম্মু চলে এসেছে, আর কোনো ভয় নেই তোমার। কুকুরগুলো কি তোমায় কামড়েছে? ধাওয়া কেন করলো তোমাদের? আমি জানি না আম্মু, আমি তো আপুকে নিয়ে বসেই ছিলাম। হঠাৎ কোথা থেকে কুকুরগুলো এসে আমাদের দিকে তেড়ে আসে। আমি ভয় পেয়ে আপুকে নিয়ে দৌড়েছি। আমার কোথাও লাগেনি, তুমি আর আমাদের রেখে যেও না কেমন? আমার ভীষণ ভয় করছে। আমি ছেলের কপালে চুমু দিয়ে বললাম, আর ভয় নেই, আম্মু আছে তো, চলো আমরা নতুন বাড়ি যাই, আজ থেকে আমরা নতুন বাড়ি থাকবো। ছেলেকে নিয়ে সেই বাড়ির কাছে গেলাম, গিয়ে দেখি বাড়িওয়ালা দরজাতেই দাঁড়িয়ে আছে। আমাদের দেখে এগিয়ে এলো সে, মেয়েকে কোলে নিয়ে বলল, বাহ, বাড়ি মিষ্টি মেয়ে তো তোমার, এমন ছান্দের টুকরা ছেলে মিষ্টি মেয়েকে কিভাবে ছেড়ে দিল তোমার স্বামী? আমি জবাব দিলাম না, কোনো উত্তর দেওয়ার মতো কোনো কথাও নেই। বৃষ্টি বেগ বাড়ছে ক্রমাগত। সময় নষ্ট না করে বাড়িওয়ালা খালার থেকে একটি জাটাছে এনে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। কি যে বিশ্রী গন্ধ! জাট দিতে দিতে দুবার বমিও করেছি। কোনো মতে ঘরখানা পরিষ্কার করে ভাবতে লাগলাম, এই মাটির মেঝেতে দুটো ছেলে মেয়ে নিয়ে কি শুই কিভাবে? ভাঙ্গা বেড়ার ফাঁক গলির বৃষ্টির পানি ছিটকে করে, অল্প সময়ের মাঝেই হয়তো ঘরটা কাদা কাদা হয়ে যাবে। আমার এমতো অবস্থায় বাড়িওয়ালা খালার হয়তো মায়া হলো কিছুটা। তার রান্নাঘর থেকে দুটো প্লাস্টিকের শর্ট এনে দিল, ঘরের এক কোণে সেগুলো বিছিয়ে দিল। মেয়েকে নিয়ে বসলাম, খালার দিকে কৃতজ্ঞতা স্বরূপ তাকিয়ে বললাম, আপনাকে ভীষণ ধন্যবাদ খালা, এই বিপদের সময় আপনি আমায় সাহায্য করলেন। সে ফান্সি বিয়ে বলল, তা করলাম ঠিক আছে, বস্তা দুটো তুমি রেখে দিতে পারো, দুটোর দাম হিসাবে আমায় 20 টাকা দিও। তোমার ছেলের খিদে পেয়েছে নিশ্চয়, সাথে তো কিছুই নেই তোমাদের, দোকানও সব বন্ধ, আমার ঘরে একটা রুটি আছে, দিয়ে যাও, খেয়ে নাও, ওটার দাম দিতে হবে না, সমস্যা নেই। তিনি চলে গেলেন রুটি আনতে। আমি শুধু জিম ধরে বসে রইলাম, বাবার মতো বিষয়টিও খুঁজে পাচ্ছি না। খালা একটাই রুটি আনলো সত্যি করে, তাও সেই রুটি প্রচন্ড শক্ত পিঁপড়ে ধরা, না জানি কতদিন ঘরে রেখেছিল। রুটি দিয়ে চলে গেলেন তিনি। ছেলে কামড় দিয়ে রুটির এক টুকরো ভাঙতে পারলো না, আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। বলল, এটা আমি খাবো না আম্মু, তুমি না দুপুরে বাড়িতে চিকেন রান্না করলে, রাতে খাওয়ার জন্য আমি চিকেন খাবো, আমি বাড়ি নিয়ে চলো। চিকেন খেয়ে
আবার এখানে আসবো। আমি কিছুটা কড়া গলায় বললাম, ওই বাড়ি আর আমাদের নয়, ওখানকার খাবার উঠে গেছে আমাদের ভাগ্য থেকে। আমি পানি এনে দিচ্ছি, তুমি ফোনের টর্চটা বাইরে ধরে রাখবে। মেয়েকে শুইয়ে দিয়ে বৃষ্টিতে ভিজে টিউবওয়েলের কাছে গেলাম। রুটির বাটিটি নিয়ে গেলাম পানি আনতে। এত শক্ত টিউবওয়েল যে ভুলে বোঝানো যাবে না। যত সাবসি নোংরা পানি বের হচ্ছে, সম্ভবত অনেকদিন ব্যবহার করা হয়নি এটি। প্রায় আধা ঘন্টা টিউবওয়েল চেপে স্বচ্ছ পানি বের করলাম। পেটের এক দিক ব্যথা করছে রীতিমতো। ছেলেকে সেই পানি দিয়ে রুটি টুকরো করে ভিজিয়ে খাইয়ে দিলাম। খেতে চায় না বেচারা, তবুও খেলো পেটের দায়ে। এবার ঘুমানোর পালা। ছেলে বলছো, কোথায় ঘুমাবো আমি? বালিশ নেই, বেড নেই, কোথায় ঘুমাবো? আমি সামান্য হেসে বলি, মায়ের কোলে মাথায় রেখে ঘুমাও, বালিশ লাগবে না। অবুঝ ছেলে আমার তাই করলো। রাত বাড়তে লাগলো, বৃষ্টি বাড়ছে, সেই সঙ্গে প্রচন্ড ঠান্ডা বাতাস। শরীরে আমার কেঁপে কেঁপে উঠছে। এক সাইডের প্লাস্টিক কাগজের বেড়া উড়ে যাচ্ছে বাতাসে, বিদ্যুৎ চমকাচ্ছে সেই সঙ্গে। এদিকে জঙ্গল, ভাজের আলো স্পষ্ট জঙ্গল দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝো কোনো হিংস্র জন্তু ঘরে ঝাঁপিয়ে পড়ে। দোয়াদুরুদ যা পারি পড়ছি। ছেলে শীতে আমার বুকের মাঝে ঢুকে পড়ছে যেন। মেয়েটাকে বুকে চেপেই বসে আছে। হাত পা নিজেরই অবশ লাগছে। সারা রাত কেঁদেছি আমি। কোথায় দুতলা বাড়ি ছিল আমাদের, ছেলে মেয়ে আলাদা বেড, কত শৌখিনত ও সুন্দর ছিল জীবন। আজ কিনা সেই ছেলে মেয়ে দুটোই শীতে কাঁপছে। পোলাও মাংসের বিপরীত অন্যের দেওয়া শুকনো রুটি। মা হয়ে এত দুঃখ আর সহ্য হচ্ছে না আমার। কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমায়। ভোর রাতে দুচোখ একটু লেগেছে আমার। সকালে খালার ডাকে ঘুম ভাঙে। পানি আর উঠতে দাঁড়াতে পারছি না আমি। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। একটানা সারা রাত বসে থেকেছি, তবু উঠালাম কষ্ট করে। খালা বলল, 20 টাকাটা নিতে এলাম। আমার আবার একটু বাজারে যেতে হবে। মনে মনে বলি, আমার এই 20 টাকার জন্য আপনার বাজার আটকে থাকবে? পার্স থেকে 100 টাকার একটি নোট বের করে দিয়ে বললাম, 20 টাকা আপনি রাখুন, আর আমার ছেলেটার জন্য একটা পাউরুটি এনে দেবেন। তিনি টাকাটা নিয়ে চলে গেল। ছেলেকে টিউবওয়েলের কাছে নিয়ে বললাম, মুখ ধুয়ে নাও, আজ আমরা বাড়ি যাব। ছেলে আমার মহা খুশি। আসলে বাড়ি যাব আমার কাগজপত্রগুলো নিতে। উনিও খুব একটা আশা ভরসা নেই। যদিও খুব একটা আশা ভরসা নেই, তবুও চেষ্টা করতে চাই। সামান্য এসএসসি সার্টিফিকেট নিয়ে কি কিছু সম্ভব? হাল ছাড়া যাবে না। চেষ্টা করলে ক্ষতি কি? খালা পাউরুটি এনে দিলেন, বাকি টাকা আমার হাতে দিলেন। আলিফ অর্থাৎ আমার ছেলে পাউরুটি খাইয়ে মেয়েকে ফিডিং করিয়ে রওনা হলাম। ব্যথা পা নিয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও গেলাম হেঁটে হেঁটে। বাড়ি গিয়ে দেখলাম পরিবেশ অন্যরকম। আকাশের পরনে লাল টকটকে পাঞ্জাবি, ক্লিন শেভ করেছে, চুল স্লাইড করে কাটা গায়ের কড়া পারফিউম। শাশুড়ির পরনে ওই নতুন শাড়ি, বড় যার হাতা কাটা ব্লাউজ, জর্জেট শাড়ি, মুখে ভারী মেকআপ। যায় 3 ছেলে মেয়ে, বড় বয়স ভালো। সেই মেয়েটিও প্রচুর সাজ, হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হয় কলেজে পড়ে, এত স্টাইল। আমি দরজার কাছে দাঁড়াতেই আকাশ তেড়ে এলো। ছেলে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, দেখো বাবা, আমরা চলে এসেছি, তুমি কি আমাদের মিস করেছ? আকাশ পশুর মতো আমার ছেলেটাকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দিল। ছেলে আমার কিছুই বলল না। এমন ব্যবহার সে আগেও পেয়েছে বাবার থেকে। আমি বললাম, বাবার মন খারাপ তাই এমন করছে, মন ভালো হলে তোমায় আদর করবে। ছেলে এবারেও তাই ভাবলো। দৌড়ে ঘরে চলে গেল আমাদের। শাশুড়ি মায় এগিয়ে এসে বলল, এই না বললে কাবিনের টাকা নেবে না, ঠিক ভিক্ষুকের মতো চলে এসেছ হাত পাততে। বড় যা তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, মা রোশনি কখান হাড় এনে কুকুরটাকে মুখে ছুঁড়ে মারতো। আমি চেঁচিয়ে বললাম, কুকুরটা আপনি? আপনার স্বভাবটাও কুকুরের মতো। আমি এখানে টাকা নিতে আসিনি, আমার কিছু কাগজপত্র রয়ে গেছে এখানে, সেগুলো নিতে এসেছি। আকাশ বিশ্রী ভাষায় বলল, কেন রে, তোর নতুন নাগর ধরতে যাবে নাকি? তোর কাগজ নেওয়াচ্ছি আমি। ঘর থেকে একটি ফাইল এনে সে এটাতে রয়েছিল সব। আমার চোখের সামনে সব পেপারসগুলো আগুন লাগিয়ে দেয়। বাতা দিতে গেলে বড় যা থাপ্পড় বাসায় আমার গালে। তার মেয়ে রোশনি আমার চুল ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেয়ে কোলে আমার, কোনো মতে বাঁচি। আমি পুলিশের কাছে যাওয়ার কথা বলি। আকাশ হাসতে হাসতে বলে, যাবি যা, ছেলে মেয়ে দুটোকেই হারাবি।
বলবো তুই নোংরা, নাগর নিয়ে বেগে ছিলে। আমার দুজন মামা পুলিশ, কেস কিভাবে ঘুরিয়ে দিতে হয় তা আমার জানা আছে। আর থানায় গিয়ে কেস লড়তে টাকা লাগে। টাকা আছে তোর কাছে? তোর মুখের কথা কেউ বিশ্বাস করবে না। তোর বিপক্ষে আমি 100 জন দাঁড় করাবো। দেখি তুই পারিস কি করে। ছেলে মেয়ে দুটোই কেড়ে নেব আমি। এর কদিন পর শুনবি ছেলে পানিতে ডুবে মরেছে, মেয়ে হারিয়ে গেছে। তোর লজ্জা হয় না? নিজে সন্তানকে হত্যা করতে চাস? কিসের সন্তান রে? সন্তান করে আমার ভবিষ্যৎ নষ্ট করব নাকি? জীবনে কোনো এনজয় করতে পারিনি এসব ঝামেলা ফালতে গিয়ে, অথচ আমার জীবনে এখনো কত কিছু বাকি। আমি এসবের কথা চিন্তা করে আমার সুখ বিসর্জন দিতে পারবো না। এখন আমার ওড়ার সময়। মহল্লার সবচেয়ে সুন্দরী মেয়ে আমার বউ হবে। আমার হবু শ্বশুর আমাদের হানিমুনের জন্য কানাডার টিকেটে করে দিয়েছে। এনজয় করবো সুন্দরী বউ নিয়ে। সারা জীবন বসে যাওয়ার জ্যাকপট পেয়ে গেছি আমি। আমার শ্বশুর আমার মুখ দেখে আইফোন দিয়েছে। বিয়েটা হবে সবচেয়ে বড় সেন্টারে। কত নামি দামি লোক আসবে জানিস? তোর সঙ্গে থাকলে এসব পেতাম? সারা জীবন গাদার খাটুনি খেটে তোদের ফালতে হতো। আমার জীবনে সকাল লাগছিল না, এবার আমি শখ পাবো। তোর মতো কাপুরুষের শেষ পরিণতি যেন ভয়ঙ্কর হয়। আমি তোর নিয়ে ফিরবো অবশ্যই, তোর চেয়ে দ্বিগুণ ধনী হয়েই ফিরবো। এই এতিমের ভাগ্য সে নিজেই এবার পরিবর্তন করবে। যেন মরিচিকের পেছনে তুই ছুটছিস, তা তোকে ধ্বংস করে দিবে। আজ আমি এতিম বলে আমায় রাস্তায় ছুড়ে ফেলে দিলি না? একদিন সময় আসবে এই এতিমের পায়ে পড়বি তুই। আবর্জনা বলে সেই সন্তানদের মেরে তাড়িয়ে দিলি। সেই সন্তানের জন্য হাহাকার করবি তুই। জীবনে অর্থ পাবি, কিন্তু সুখ শান্তি পাবি না তুই। আকাশ বলে টাকা থাকলে সুখ আপনা আপনি আসবে। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, ছোট থেকে মায়ের আদরও পাইনি। আপনাকে মা বলে ডেকেছি। বড় বৌমার টাকার কাছে আজ আপনার আমায় ধ্বংসের দিকে ঠেলে দিলেন। এ পথ থেকে উঠবো আমি অবশ্যই। ভাববেন না মরে যাব। আপনাদের চূড়ান্ত পরিণতি দেখতে আমাকে বেঁচে থাকতেই হবে। দেখবেন শেষমেশ সেই নাতি একমাত্র অবলম্বন না হয়। যেদিন আমার সময় আসবে একইভাবে আকাশকে ছুঁড়ে ফেলবো আমি। ওদিকে আমার ছেলেটা নিজের বাড়ির টেবিলের মনে করে এক গ্লাস জুস হাতে নিয়েছে সবে। আকাশ দিয়ে যে ছেলের হাত থেকে সৌ মেরে গ্লাসটা কেড়ে নেয়। বাচ্চার হাত ধরে ধাক্কা দিয়ে বের করে দেয়। মাটিতে পড়া হাঁটু ছিলে কান্না করতে লাগে আমার ছেলে। আমার সইতে না ফেরে একটি ইটের টুকরো উঠিয়ে আকাশকে নিক্ষেপ করি। আকাশের হাতে লাগে তা। শাশুড়ি মা চিৎকার করতে লাগে আমি নাকি তার বাড়ি এসে তাদের মারধর করছি। প্রতিবেশীরা এগিয়ে আসে। আমার হাতে আরেকটি ইট ছিল তখন। বড় যা আর 8 বছরের ছেলে ও মেয়েকে হাতে আঁচড় কেটে রক্ত বের করে বলে আমি নাকি তার ছেলে মেয়েকে মেরে রক্তাক্ত করেছি। ওদের বাড়ির দলিল পড়িয়ে দিয়েছি, আকাশকে ইট মেরেছি, শাশুড়ি চুল ধরেছি। এসব করেছি কাবিনের টাকার জন্য। তারা নাকি কালই আমায় টাকা দিত। আমি আজ চাইতে এসে তাদের মেরেছি। কজন মহিলা তো বিশ্বাস করেই নিল সবটা। আমায় বের করে দেওয়ার পর তারা এলাকাতে ছড়িয়েছে আমি ঝগড়া করে প্রেমিকের সঙ্গে চলে গেছি। বাচ্চা রেখে প্রেমিককেও আমায় তাড়িয়ে দিয়েছে। আমার দেওয়া দুঃখ নাকি সইতে না পেরে আকাশকে আজই জোর করে বিয়ে দিচ্ছে আমার বড় যার বোনের সঙ্গে। মহিলাগুলো ওদের কথাই বিশ্বাস করেছে, কেননা আমার শাশুড়ি শুরু থেকে আমার নামে নিন্দা করত, মিথ্যে বলতো তাদের কাছে। এদিকে আমি তেমন বাড়ি থেকে বের হতাম না, আর তাদের সাথে কথাও বলতে দিত না আকাশ। তাই সত্য কখনো সামনে আসেনি। আমার নিয়ে চিৎকার শুরু হলো। খুনি ডাকাত থেকে শুরু করে যা তা বলতে লাগলো আমায়। 2-3 জন আবার আমার পক্ষেই বলছে। বলেই বা লাভ কি? আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একবার বেরবাবি ভীষণ ভালো, তিনি নামাজি ফর্দওয়ালি একজন নারী। আমার সঙ্গে তারই একটু কথা হতো। সে জানতো আমার অবস্থা সম্পর্কে। তিনি আমার পাশে দাঁড়ায়, ছেলেকে উঠিয়ে কোলে নেয়, আমাকে নিয়ে তার বাড়ির আঙ্গিনায় নিয়ে যায়। একটা চেয়ারে বসিয়ে বলে, তন্নি, তুমি চলে যাওয়ার পর তোমার শাশুড়ি কেঁদে কেটে সবাইকে মিথ্যে রটিয়েছে। তুমি নাকি পরপুরুষের সঙ্গে বহুবার ধরা পড়েছ, এবং তোমার মেয়েও নাকি আকাশের সন্তান না। আরো অনেক কথা হয়েছে। তোমার শোকে নাকি আকাশ ভাই মরতে যাচ্ছিল। সে তোমাকে ভীষণ ভালোবাসত, তুমি তাকে ঠকিয়েছ। তোমার বড় যা তখন জনদরদি সেজে বলেছে আর অবিবাহিত বোনের সঙ্গে আকাশ ভাইয়ের বিয়ে দিয়ে আকাশ ভাইয়ের সম্মান বাঁচাবে। আসলে এগুলো সবই মিথ্যে। আকাশ ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ে দিতে এত কিছু করেছে সে।
তোমাদের স্বামী স্ত্রীর মাঝে বাঙ্গন সেই ধরিয়েছে, যা হওয়ার হয়েছে, তোমায় ঘুরে দাঁড়াতে হবে বোন। আমি চাইলেই আমার কাছে রাখতে পারবো না তোমাদের। আমিও একজনের সংসারে অধীনস্থ, তাদের মতো ছাড়া কিছু করা সম্ভব নয়। তবে তোমায় একটা সাহায্য করব। তিনি 3টি ব্যাগ এনে আমার হাতে ধরিয়ে বললেন, এগুলোতে তোমার আর বাচ্চাদের পোশাক আছে। আকাশ ভাইয়ের মা সব ফেলে দিয়েছে যাতে নতুন বউ এলে কোনো সমস্যা না হয়। আমি সব তুলে এনে গুছিয়ে রেখেছি। তাড়াহুড়োর মাঝে ওরা 1000 টাকাও ফেলে দিয়েছিল না দেখে। সম্ভবত এই টাকাটা তোমার গোছানো, তোমার মেয়ের জামার ভাঁজে ছিল, তাই তারা দেখেনি। আমি টাকাগুলো সহ সবকিছু দিয়েছি এই ব্যাগের সঙ্গে, কিছু হাঁড়ি ফাতিলও দিয়েছি। তোমার এই কঠিন সময়ে এসব কাজে লাগবে। শূন্য হাতে হাতিয়েছো তোমায়, পূর্ণ হাতে ফিরবে। এই এলাকাতে আর কখনো এসো না তুমি। কজন ছেলেকে লেলিয়ে দিয়েছে ওরা তোমার পিছে। তোমায় এখানে দেখা মাত্র যেন সর্বনাশ করে। আমি আড়াল থেকে এ কথা শুনেছি, কিন্তু প্রমাণ নেই। কাছে ছেলেগুলোকে চিনি না, তাই কিছু করতে পারলাম না। তুমি ছেলে যাও দ্রুত, কেউ দেখলে আবার ঝামেলা করতে পারে। খাবার আছে ব্যাগে, আর কিছু ঔষধ। ছেলেকে খাইয়ে দিয়ে নিজেও খেও। আমি এক হাতে ভাবিকে জড়িয়ে ধরে সে একটা রিক্সা ডেকে আমাদের উঠিয়ে দেয়। আকাশ আমার চোখের সামনে দিয়ে বিয়ে করতে চলে যায়। কি হাসি তার মুখে। ছেলে নিয়ে রিক্সাতে বসে এই দৃশ্য দেখি আমি। ছেলে বাবা বাবা বলে পিছু ডাকে কতবার, আকাশ ফিরেও তাকায় না। অভিমানে ছেলে আমায় বলে, বাবা বাজে বাজে। বাবা, আমি আর কোনোদিন বাবার কাছে যাব না, ওই বাড়িতেও আর আসবো না, চিকেনও আর খাবো না। আমি তোমার সঙ্গে ওই নোংরা ঘরেই থাকবো আম্মু। ছেলেকে নিয়ে বাড়ি এলাম। রিক্সাওয়ালা ব্যাগগুলো নামিয়ে দিল। আমি ভাড়া দিতে চাইলাম, তিনি নিল না। বলল, তোমার কাছে টাকা নিয়ে নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না মা। আমি তোমার ভাবার বয়সে সাহায্য না করতে পারি, ভালো তো চাইতে পারি। তোমার জন্য দোয়া রইল মা। ওই ধনীদের মুখের উপর জবাব দিতে হবে তোমায়। এ কথা বলে তিনি চলে গেলেন। ব্যাগ নিয়ে ঘরে রেখে মেয়েকে ছেলের কোলে দিয়ে মুখে একটু পানির জাপটা দিলাম। ঝড় বয়ে গেছে আমার মনের উপর দিয়ে। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে আসছি, এমন সময় দেখলাম খালা আমার ব্যাগপত্র সব খুলে খুলে দেখছে। ব্যাগ থেকে টাকা বের করে গুনছে। আমি ভীষণ অবাক হলাম। আমার টাকা সেই গুনছে কেন? আমায় দেখতে টাকাগুলো ব্যাগে রেখে বলল, এতগুলো জিনিস কোথায় ফেলে গেছিলে? তো স্বামীর বাড়ি থেকে কাগজপত্র আনতে। এত টাকা নতুন জামা কাপড় কই থেকে পেলে? তোমার স্বামী তো তোমাদের খালি হাতে বের করে দিয়েছে। এগুলো নিশ্চয়ই তারা দেয়নি, দিলে কালই দিত। তাহলে এগুলো ফেলে কই? চুরি টুরি করে আনলে নাকি? বাড়িওয়ালা খালা আমার অবর্তমানে আমার ব্যাগ দেখছে, আমার টাকা গুনছে, আমাকেই বলছে চুরি করে এনেছি কিনা। বিষয়টি আমার কেমন যেন লাগলো। এগিয়ে এসে জবাব দিলাম, চুরি কেন করবো খালা? এগুলো আমার আর আমার বাচ্চাদের জামা কাপড়। আমার স্বামী নতুন বিয়ে করছে, তাই ফেলে দিয়েছিল সব। এক প্রতিবেশী ভাবি উঠিয়ে রেখেছিল, আর টাকাগুলো আমার নিজের জমানোর। আমি হাঁস মুরগি কবুতর পালন করতাম, সেগুলো ডিম বিক্রি করে এই টাকাগুলো জমিয়েছিলাম। খালা আর কিছু বলল না, উঠে দাঁড়িয়ে কি যেন ভাবলেন। এরপর বললেন, তুমি হয়তো জানো না, আমার 2 ছেলে বিদেশে থাকে। তুমি এলে ঝড় বৃষ্টির রাতে, নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই ছেলেদের জানাতে পারিনি বিষয়টি। আজ বললাম। ছেলেরা আমায় প্রচুর বকাবকি করছে, বলছে পুরো মাসের ভাড়া অ্যাডভান্স না দিয়ে কেন ভাড়া দিয়েছি তোমায়। শহর দিয়ে বাকি 2-3 মাসের ভাড়া আগে নিয়ে নেয়। আমি আবার অত নিষ্ঠুর মানুষ না। তোমার খারাপ সময় চলছে, তাই মায়া হয়ে ভীষণ। 300 টাকা দিয়েছো, বাকি 400 টাকা দাও এখন। আমার আবার সবজি কিনতে হবে। এর কথা শুনে আমার এক মন বলে উঠল, যেই না গড় তার আবার অ্যাডভান্স। পরক্ষণে নিজের মনকে বোঝালাম, গড় যেমনই হোক, এটাই বর্তমানে আমার ঠিকানা। আমার বিপদে সাহায্য করেছেন তিনি, আমি আশ্রয় দিয়েছেন, তাই ছোট করা উচিত না। একটা 1000 টাকার নোট হাতে দিয়ে বললাম, এখান থেকে রেখে দিন, বাকি 600 টাকা ফিরিয়ে দিয়ে যাবেন। তিনি টাকাটা ঘুরে ফিরে দেখলো, এরপর বলল, আচ্ছা তন্নি, তুমি কি লাইট নেবে? একটা ঘরের ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকবে, লাইট একটা প্রয়োজন। আমি লাইট দেব, লাইন করা আছে কারেন্টের, শুধু লাইট এনে লাগিয়ে দিলেই হবে। বিল হিসেবে তুমি আমায় মাসে 500 টাকা দিও। এইখানে থেকে তো 600 ফেরত পাবে। আমি বরং পুরো টাকাটাই নিয়ে নেই, 500 কারেন্ট বিল, 100 লাইট কেনার টাকা।
তোমার উপকারই হবে, ভেবে দেখতে পারো। এই মুহূর্তে আমি ভীষণ অভাবের মাঝে আছি খালা। ওই 1000 টাকা আমার কাছে লাখ টাকার সমান। একদিকে 1000 টাকা খরচ করার মতো পরিস্থিতি নেই আমার। আর সামান্য একটা লাইটে 500 টাকা কারেন্ট বিল কখনোই হয় না। 150 টাকা 200 হলেও তা হয়। আমি আপনাকে 200 টাকার বেশি দিতে পারবো না। লাইটের জন্য 100 দেব, সমস্যা নেই। এতে যদি হয়তো দিন, না হলে অন্ধকারেই থাকবো ছেলে মেয়েদের নিয়ে। জীবন আমার এমনিতেই অন্ধকারে ছেয়ে গেছে। একটা বাতি দিয়ে কি আর জীবনের আলো ফিরে পাবো? তিনি আবারও বললেন, ঠিক আছে, অত কথা বলতে হবে না, 200 টাকাই দিও। মাঝে মধ্যে 50, 100 বেশি দিও। তুমি বাবা খুব হিসেবে, আর একটু কিপটে স্বভাবেরও। এত হিসেব করে জীবন চলে নাকি? আমি আর জবাব দিলাম না কোনো। খালা চলে গেল। ফেরত টাকা একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিল। ছেলের খিদে পেয়েছে, সেই কোন সকালে একটা পাউরুটি খেয়েছে, বাবার কাছে গিয়েও খেয়েছে, তবে সেটা মার। আমার কাছে খাবার চাইলেও ব্যাগে ভাবি কিছু খাবার দিয়ে দিয়েছিল, মুরগির মাংস আর ভাত। মাংস দেখে ছেলে আর খাবে না। মাংস ভাত খেতেই বাবার কাছে গিয়েছিল, বাবা মেরে তাড়িয়ে দিয়েছে। এখন যদি আবার এখানে এসে বাবা মারে তাকে, আমি ছেলেকে বুঝিয়ে নিয়ে বলি, কেউ মারবে না, আম্মু বেঁচে থাকতে আর কেউ কিছু বলবে না, তুমি নিশ্চিন্তে খাও। ছেলেকে খাইয়ে দিয়ে বাকিটা বাটিতেই রেখে দিলাম। রাতে আবার খাওয়াবো বলে বিকেল হলো। খালা দৌড়ে এলো আমার ঘরে, হাঁপাতে হাঁপাতে বলল, 500 টাকা ধার দেও তো তন্নি, খুব দরকার আমার, কিস্তির টাকা শর্ট, পরে দিয়ে দেবো তোমায়। আমি ভেবে ফেলাম না কি বলবো। প্রথমবার ধার চাইতে এসেছে, না দিলেও কেমন যেন দেখায়। দিলাম টাকাটা। সন্ধ্যা হলো। মেয়েকে কোলে নিয়ে ঘরের এক কোণে বসে রইলাম। ছেলে খেলছে ঘরেতে। কি ছিল আমার জীবন, আর কি হয়ে গেল? ছোট থেকে মা বাবার ভালোবাসা পায়নি। বাবা মারা গেছেন আমার জন্মের 2 মাস আগে। মা জন্ম দিতে গিয়ে সেই থেকে লোকে আমায় অপয়া বলেই জানে। কিন্তু এখানে আমার কি দোষ? জন্ম মৃত্যু কি মানুষের হাতে থাকে? লোকে দোষ দেয় আমাকে, অথচ লোকে বোঝে না আমিও যে বাবা মা হারালাম। তারা থাকলে হয়তো আমার জীবনে এত করুণ পরিণতি হতো না। আসলে এতিমের কোনো মূল্য নেই এই সমাজে। আমার কপালেই ফেলো আমার বাচ্চা দুটো, বাবা থেকেও নেই। রাজপ্রাসাদ বড় হওয়া বাচ্চা দুটো আজ ভাঙ্গা ঘরে দুঃখ কষ্টে দিন পার করে। সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা বোঝা বড় দায়। আমার ভাবনার শুধু ছিল মেয়ের কান্নার আওয়াজ। খিদেতে কাঁদছে বেচারা, খাওয়াতে চাইলাম কিন্তু পারলাম না। খাবার না পেয়ে মেয়ে আরো দ্বিগুণ চিৎকার করছে। কাল থেকে না খেয়ে আমি। সকালে 1 টুকরো পাউরুটি মুখে দিয়েছিলাম শুধু ছেলের থেকে। আমি না খেলে আমার বাচ্চাটাও অভুক্ত থাকবে। এদিকে আমার কোনো খিদে নেই, খিদেরা যেন মরে গেছে। মনকে স্থির করলাম, ওই পাষণ্ডের জন্য নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই। খেতে হবে, আমার মেয়ের জন্য হলেও খেতে হবে। খাবারের বাটি খুলে ছেলেকে নিয়ে বসলাম। আগে ওকে খাইয়ে নিয়েছে, দিয়ে অবশিষ্ট একটু খাবার থেকে নিজেকেও কয়েক লোকমা খেলাম। এরপর শুয়ে পড়লাম। মেয়েকে খাইয়ে শান্ত করলাম। ছোট কম্বল বিছিয়ে বাচ্চা দুটোকে রাখলাম। আমি খালি ছটের উপর। মাঝরাতে ছেলের প্রচন্ড চিৎকার, ঘুম ভাঙলো। লাইট জ্বালানোই ছিল। খালা লাইট লাগিয়ে দিয়েছিল। দেখি ঘরের এক কোণে একটা কুকুর শুয়ে আছে। ছেলের চিৎকারে আমি সহ কুকুর দুটোই জেগে গেছে। কুকুরটা চিৎকার করে ডাকছে। ছেলে ভয়ে আমায় জড়িয়ে ধরল। চারপাশে তাকিয়ে যা বুঝলাম, ভাঙ্গা দরজা বেদ করে এসেছে কুকুরটা। এটা হয়তো তারই আশ্রয়স্থল ছিল আগে। বেচারারও দোষ নেই। আমি খালি হাতে কুকুর তাড়াতে চাইলাম। ভয় পেয়ে কুকুরটি দিশাহীন হয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। কখনো মাথার উপর দিয়ে লাফ দিচ্ছে, কখনো ধেয়ে আসছে। কি বিভীষিকাময় রাত বলে বোঝানো যাবে না। ভয়ে আমি নিজেই শেষ। ছেলে মেয়ের বুকে চেপে কাঁদতে আরম্ভ করলাম। কি করবে বুঝে উঠতে পারছিলাম না। এক সময় আমার কান্না দেখে কুকুরটি থামলো। প্রাণী হলেও মায়া আছে হয়তো। আবারও ভয়ে পড়ে আগের স্থানে। এবার আর আমি কুকুর তাড়ানোর চিন্তা করলাম না। মনে ভয়ের জাগরণ হয়েছে। ছেলে কাঁপছে রীতিমতো। আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, আম্মু কুকুরটা কামড়ে দেবে না তো? আমি ভীত গলায় বলি, চুপচাপ শুয়ে পড়ো, ওকে বিরক্ত করো না। ওকে কিছু না বললেও আমাদের ক্ষতি করবে না। বাকি রাত নির্ঘুম কাটালাম মা ছেলে। ছেলে একটু পর পর উকি দিয়ে দেখে কুকুরটা গেছে কিনা, তাকিয়ে আছে কিনা। ভয়ে আমি নিজেও তটস্থ ছিলাম সারা রাত। বাচ্চা দুটোকে নিয়ে একা ঘরে, তার মাঝে আবার এই কুকুর। ভোরে রাগ দিয়ে কুকুরটি চলে গেল নিজ থেকেই। ছেলে আবার আমার তখন ঘুমায়, আমায় ছাড়ে না। তবুও ভয় আটকে গেছে ভেতরে। সময়ের সঙ্গে সঙ্গে ছেলের গা কেঁপে উঠে এলো জ্বর।
ছেলে ঘুমের ঘরে বলে, আম্মু বাবার কাছে যাব, চিকেন খাবো, ভালো বিছানায় থাকবো, কুকুর আমায় খেয়ে নেবে। ছেলের কথা শুনে আকাশের প্রতি আমার চরম ঘৃণা অনুভব হলো। সে নিজে হয়তো ভালো খাবার খাচ্ছে, নরম বিছানায় ঘুমাচ্ছে, অথচ ওর ছেলে দুবেলা খাবারও পাচ্ছে না, কুকুরের সাথে একঘরে ঘুমাচ্ছে, খালি মেঝেকে পাতলা চটে শুয়ে ছেলের মাথার একপাশে ফুলেও গেছে হালকা। এদিকে মেয়েটাও কাঁদছে, মেয়েকে কোলে নিয়ে হাঁটলে ছেলে কাঁদছে, আবার মেয়েকে নিচে রেখে ছেলেকে নিলে মেয়ে চিৎকার করছে। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে আমার, পাগল পাগল লাগছে। দূর রাত হলে তেমন ঘুম হয়নি আমার, মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এরই মাঝে উদয় হলো খালা, আমায় দেখে বলল, সে কি তন্নি, রাতে ঘুমাওনি? তোমার ঘর থেকে কাল চেঁচামেচির আওয়াজ পেয়েছি, তোমাদের মা ছেলের কান্না শুনলাম, কি হয়েছিল? কেমন মানুষেরা, কান্না শুনেও একটা বার এগিয়ে এলো না। আমি বলি, খালা এ ঘরে থাকা যাবে না, রাতে ঘরে কুকুর ঢুকে পড়েছিল, ছেলেটা খুব খুব ভয় পেয়েছে, ভয়ে জ্বর চলে এসেছে, দরজা এবং পেছনের বেড়াটি মেরামত প্রয়োজন। ঝড় বাতাসের দিনে প্লাস্টিক কাগজ উড়ে যায়, পেছনের জঙ্গল দেখা যায়, সাপ পোকামাকড় ঘরে চলে আসতে পারে, আপনি একটা ব্যবস্থা করে দিন, আমি বাড়ি আপনার। তিনি অবাক স্বরে বলেন, ও মা, সে কি, বাড়ি আমার হলেও ঘর তো তোমার, ঘরের সব দায়িত্ব তোমার, তুমিই এখানে থাকবে, তাই সারা দায়িত্ব তোমার, টাকা আছেই তো তোমার কাছে, এগুলো দিয়ে সারিয়ে নাও। আমি বাপু কোনো টাকা খরচ করতে পারবো না, না হলে এমনি থাকতে হবে, আর না হলে অন্য কোথাও দেখতে পারো, কিন্তু অ্যাডভান্সের টাকা, কারেন্টের টাকা আমি দিতে পারবো না, ওগুলো খরচ হয়ে গেছে। মনে মনে ভাবলাম, এর সঙ্গে ঝামেলা করে লাভ নেই, এই মুহূর্তে অন্য কোথাও যাব কি করে, ছেলেটারও জ্বর খুব, এর চেয়ে ভালো আমি নিজে হালকা পাতলা সারিয়ে নিই, থাকবো তো আমি, না সারলে ছেলে মেয়ে নিয়ে বিপদে হয়ে যাবে। বললাম, ঠিক আছে, আপনি তাহলে আমার বাচ্চা দুটোকে রাখবেন, আমি বাজারে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস কিনে আনবো, আগে ছেলেকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে যাই। তিনি রাজি হলেন। আমি ছেলেকে পাউরুটি কিনে খাইয়ে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে বাজারে গেলাম। আকাশকে দেখলাম নতুন বউ নিয়ে শপিং করছে বড় মল থেকে। আমি বাইরে ফুটপাতে তখন পুরনো কাঁথা কম্বল দেখছি। তার পাশের মেয়েটিকে আমি চিনি, আমার বড় জাত ছোট বোন, নাম রিঙ্কি, দামি শাড়ি কিনেছে তারা। মেয়েটি পরেছে জিন্স টপ, আকাশকে যেন চেনাই যাচ্ছে না, মুখে হাসি, চেহারায় চকচকে ভাব। দু বাচ্চার বাবা, তাকে মনেই হচ্ছে না। বউ নিয়ে এদিক সেদিক ঘুরে ড্রেস কিনছে নিত্য নতুন, বুকের মাঝে সাফা কষ্ট অনুভব করলাম। সরে এলাম সেখান থেকে। আকাশ আমায় দেখলো, বউ নিয়ে শপিং মলের বাইরে এলো সে। রিঙ্কি মেয়েটা আমায় চেনে, অপমান করতে আকাশকে বলল, খুচরো টাকা থাকলে দাও তো আকাশ, ভিখারিকে দান করি। আকাশ বলে, আহ শোনা, হাতে কেন দান করবে, মুখে ছুড়ে দাও। রিঙ্কি আমার দিকে এগিয়ে আসে টাকা নিয়ে, শেষ সিঁড়িতে পা রাখতে পা পিছলে পড়ে যায় দপাস করে। আশেপাশের লোকেরা সব উচ্চস্বরে হাসতে লাগে। বেচারা রিঙ্কি অপমানে মুখটা ছোট করলো। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, উপরে একজন আছেন রিঙ্কি, যিনি সব দেখেন, অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। রিঙ্কির আগে সোয়াল শক্ত করলো, আমি ফাত্তা দিলাম না, হন হন করে হেঁটে নিজ গন্তব্যে চলে গেলাম। এক পুরনো তোষক চোখে পড়ে আমার, মনে মনে ভাবি, ছটের উপর বাচ্চা দুটো নিয়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, নিচে মাটির মেঝে থেকে ঠান্ডা উঠে প্রচুর, একটা খাট বা চৌকি কিনতে গেলে হাত পুরো খালি হয়ে যাবে, ইচ্ছে বরং একটা তোষক নেই কমের মধ্যে, ছটের উপর ফেরে বাচ্চা দুটো নিয়ে থাকলে ঠান্ডা কম লাগবে। যেই বাবা সেই কাজ। দোকানটিতে গেলাম, মালপত্র তেমন নেই, শুধু একটা তোষক, দুটো কাঁথা, মোটা একটি কম্বল আর কিছু প্লাস্টিকের মোটা শট, প্রত্যেকটি ভীষণ নোংরা, ধুলোবালি জমা, ইঁদুরে কাটা, পোকায় ধরা, হয়তো অনেকদিন ফেলে রেখেছিল। আমি বললাম, ভাই একটা তোষকটা বিক্রি করবেন? দোকানদার আমার দিকে ব্রু কুচকে তাকালো, জটপট জবাব দিল, না, এসব ছেঁড়া ফাটা, আর কে নেবে? দোকান ছেড়ে দেবো আজ, তাই গোডাউন খালি করছি, এগুলো অনেক আগেকার, বিক্রি হয়নি, দেখে বুঝছেন না অবস্থা কি, ফকির টকির ফেলে দিয়ে দেবো সব। আমি আমতা আমতা করে বলি, কিছু মনে না করলে এগুলো আমায় দিতে পারেন, টাকা দিয়ে কম বেশি করে কিনে নেব আমি, আসলে আমি খুব বিপদের মাঝে আছি। তিনি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, দেখে নিন কোনগুলো নেবেন, দোকানের ভেতর ঢুকুন। আমি তাই করলাম। তোষক দুটি, কাঁথা, কম্বল, শটগুলো, দুটো বালিশ সবই নিতে চাইলাম। অবশিষ্ট ছিল শুধু একটি মশারি, তাহলেই হবে সম্পূর্ণ দোকান খালি। দাম জিজ্ঞেস করলাম এবার। তিনি বললেন, দেখো বোন, এগুলো তো আমি দান করে দিতাম, তুমি নিতে চাইলে তাই দিলাম, তুমি মশারি সহ সব নিয়ে যাও,
টাকা আমায় দিতে পারো, আমার যাওয়ার ভাড়া হয়ে যাবে। আমি কৃতজ্ঞতা স্বরূপ তার দিকে তাকালাম। এতগুলো জিনিস হিসেবে দাম তেমন চাইনি। টাকা দিয়ে সব জিনিসগুলো একটা ভ্যানে উঠালাম। পাশে একটি বিরিয়ানির দোকান দেখলাম। ছেলে আমার ভীষণ পছন্দ করে বিরিয়ানি। শুকনো পাউরুটি কিনে আর জ্বরের বাচ্চাকে কতক্ষণ খাওয়াবো? রান্নার সব কাল কিনবো টুকিটাকি করে। আজ এগুলোই সব সরিয়ে নেই। তাই 2 প্যাকেট বিরিয়ানি নিলাম সঙ্গে। ভ্যানে উঠলাম। যাওয়ার পথে কিছু টিন কিনলাম। বাড়ি ফিরে খালাকে ডেকে ধরাধরি করে সব নামিয়ে নিলাম। খালা বলল, থাকবে যেহেতু টয়লেটটাও সারিয়ে নাও, বৃষ্টির দিনে সমস্যা হবে। আমি রাজি হই। তিনি আমায় নিয়ে এক লোকের বাড়ি গেলেন। বাঁশের তৈরি পুরনো ভেড়া ও বাঁশ বিক্রি করে সে। বেছে বেছে কখান ভেড়া ও বাঁশ কিনে আনলাম ভালো দেখে। যেতে যেতে বললাম, মিস্ত্রি ডাকার টাকা নেই আমার কাছে, আপনি সারিয়ে তো দিলেন না, হাতে হাতে ধরে দেবেন, দুজন মিলে কাজগুলো করব, সমস্যা নেই, সামান্য কাজই তো। সে 2টো ছেলে ডেকে আনলেন। অল্প বয়সের 2টো ছেলে, ওদের বাবা মিস্ত্রি, কাজ ওরাও জানে। নিজেদের বাড়ি থেকে সরঞ্জাম এনে আমার কাজগুলো করে দিল। হাতে হাতে ধরেছি আমি আর খালা। এর মাঝে আমি বাইরে থেকে মাটি উঠিয়ে ঘরটায় মাটির ফলেপ দিয়েছি, কোনা দিয়ে মাটির ডিবি মতো দিয়েছি, ধুল ঝেড়েছি। আমার আনা সেই তোষক কম্বলগুলো রোদি দিলাম। খালা বলল, এই ছেঁড়া কাটা টাকা দিয়ে কেন আনতে গেলে? এসব কি করবে? ব্যবহার না করলে আমায় দিয়ে দিও, কেটে রান্নাঘরে পাপোশ বানাই। ব্যবহার না করলে কি আর টাকা দিয়ে কিনে আনি খালা? সবই আমার লাগবে। কিন্তু এই পুরনো কম্বল কেন এনেছো? কেমন নোংরা দেখতে। শীত তো পড়েনি এখনো, শুধু শুধু টাকা নষ্ট করছো। আমি তার দিকে তাকিয়ে বললাম, শীত পড়তে আর কত দেরি? মাসখানেক পর ঠান্ডা পড়তে শুরু করবে। পুরাতন হোক সমস্যা নেই, নতুন ব্যবহার করার সামর্থ্য আমার নেই। তিনি আর কিছু বললেন না। আমি কাঁথা সহ শর্টগুলো ধুয়ে দিলাম। আলগা ময়লা সব উঠে গেছে। কাঁথাটার ছেঁড়া অংশ সেলাই করলাম ভেজা অবস্থাতেই। কম্বল আর তোষক রোদে দিলাম। কড়া করে রোদে শুকালাম। এর মাঝে মাঝে ঝেড়ে পরিষ্কার করেছি। ভেজা কাপড় দিয়ে উপরে মুছেছি। এফিট ওফিট করে শুকিয়েছি। ছেলেগুলোর কাজ ততক্ষণে শেষ। টিন দিয়ে এক পাশ আটকে দিয়েছে। দরজাটা ভাঙ্গা অংশ মেরামত করে দিয়েছে। টয়লেটের চারপাশে বাঁশের ভেড়া আর বাঁশ দিয়ে ডেকে দিয়েছে। আমি আর আমার ছেলেটাও সাহায্য করেছি ওদের। খালাও হাত লাগিয়েছে। খালি হাতে ওদের বিদায় দিতে চাইলাম না। দুজনকে 300 টাকা দিয়ে বললাম, এর বেশি আপাতত আমার সামর্থ্যে নেই বাবা, পরে কোনোদিন দেব। তোমাদের মন খুলে দোয়া করলাম। জীবনে অনেক বড় হও। ছেলেগুলো টাকা পেয়ে ভীষণ খুশি। বয়স কম কিনা। আমি টিউবওয়েল পরিষ্কার করলাম ঘষে মেজে। পানি খাবে এখান থেকে, অপরিষ্কার রাখা যায় না। ছেলে এলো মেয়েকে কোলে নিয়ে। এতক্ষণ ওর কোলেই ছিল মেয়ে। মাঝে আমি নিয়ে খাইয়ে দিয়েছি। ছেলে বলছে, খিদে পেয়েছে আম্মু। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর কমে গেছে। ঘর থেকে বিরিয়ানি প্যাকেট বের করে আনলাম। কোথা থেকে যেন খালা দৌড়ে এলো। 1 প্যাকেট বিরিয়ানি সো মেরে হাত থেকে নিয়ে বলল, এই দোকানের বিরিয়ানি আমার খুব পছন্দের, কিনে খাই প্রায়। 2টো প্যাকেট এনেছো দেখছি। তোমার ছেলে আর কত খাবে? মা ছেলে মিলে একটা খাও, এটা আমি নিয়ে যাই, না হলে নষ্ট করবে তোমরা। খাবার জিনিস নিয়ে নিষেধ করা কেমন দেখায়, তাই আর নিষেধ করতে পারিনি। বিরিয়ানি নিয়ে তিনি চলে গেলেন। ভেবেছিলাম একটা এখন খেয়ে বাকিটা একটা রাতে ছেলেকে নিয়ে খাবো। প্যাকেট খুলে ছেলেকে খাইয়ে দিলাম। সারবাস খেয়ে বাচ্চাটা বলল, আর খাবো না। বাবাও তো বিরিয়ানি পছন্দ করে। বাবাকে ছাড়া খেলে বাবা রাগ করবে। এইটুকু তুমি রেখে দাও, বাবাকে ফোন দিয়ে আসতে বলবে, এসে খেয়ে যাবে। এখন আমি ঘুমাবো, বাবা এলে আমায় ডাকবে, একসঙ্গে খেয়ে নেব। ছেলের কথা শুনে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এরপর খালা যা করলো এমন দাসের আরো একটি গল্প পড়তে কিছু অংশ। বিয়ের 10 বছর পর স্বামীর বাড়ির চৌকাঠের সামনে এসে দাঁড়ালাম আমি। বিশাল বাড়িটির ভেতর থেকে গুনগুনিয়ে কান্নার রোল ভেসে আসছে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। ভাড়া বাড়িটির সদর দরজায়। ভেতরে ঢুকতে জড়তা অনুভব হচ্ছে। 30-32 বয়সে এক নারী এগিয়ে এলো আমার নিকট। পরনে তাহার হাতা ব্লাউজ সহিত দামি পাতলা শাড়ি। উন্মুক্ত হাত ফিটি স্পষ্ট দেখা যাচ্ছে। এগিয়ে এসে আমায় আলগা হাতে জড়িয়ে ধরে সে। নাকে ভেসে আসে কড়া পারফিউমের ঘ্রাণ। আমায় ছেড়ে গদগদ হয়ে তিনি বলেন, ওহ মিস অনন্যা, আমি ভাবতেও পারিনি আপনি স্বয়ং নিজে আসবেন আমার কেসটি হ্যান্ডেল করতে। ভীষণ খুশি হয়েছি আমি। আসুন, ভেতরে আসুন প্লিজ। ছেলেকে নিয়ে ধরাধরি করে কোনো মতো তোষকটা ঘরে নিলাম। আগে থেকে শর্ট বিছিয়ে রেখেছিলাম, সেখানে একটা চাদর বিছিয়ে দিলাম।
চাদরটা আমার ব্যাগে ছিল। ছেলে আমার নতুন বিছানা দেখে খুশিতে লাফিয়ে উঠল। উঠোনের এক কোণে একটা ভাঙ্গা বাক্স মতো পড়েছিল, সেটাই জেরে মুছে হালকা ঠিক করে ঘরে এনেছি। কাঁথাগুলো বাজ করে রেখেছি ওখানে। খালা এলেন এমন সময়। আমি তখন কম্বল বাজ করছি। খালা কিছুক্ষণ কম্বলের দিকে তাকিয়ে বলল, বাহ, কম্বলটি দেখছি নতুনই আছে। ধুলো লেগে নোংরা লাগছিল। জানো তো নি, এমন একটি কম্বল আমার মায়ের ছিল। মা মরে গেছে কত বছর হলো, আজও কম্বলটির কথা বলতে পারিনি। কম্বলটি যদি পেতাম, গায়ে দিয়ে এক রাত ঘুমাতাম। আমি বুঝে গেলাম তার মতলব, কিন্তু এবার আর সুযোগ দেব না। বললাম, না না খালা, তা কি করে হয়? এটা আপনাই দিলে আমার মায়ের কথা বেশি মনে পড়বে, আপনার কষ্ট পাবেন মায়ের কথা মনে করে। চেয়ে বরং আপনার যা আছে তাতেই ঘুমান, কষ্ট কম হবে। আমার এহিম কথায় খালার মুখখানা ছোট করলো। চারপাশে তাকিয়ে ভাঙ্গা সেই বাক্সটি দেখে বলল, তুমি আমার বাক্স ঘরে এনেছো কেন তন্নি? টাকা দিয়ে কিনেছো নাকি? টাকা দিয়ে সবই তো কিনলাম। বাড়িওয়ালা হিসেবে আপনারও উচিত কিছু দেওয়া। আপনার ঘর বাড়ি সারালাম, সব ঠিক করলাম, এগুলো কিন্তু আপনার দায়িত্ব ছিল। একটা বাক্সের জন্য এখন টাকা চাইতে আসবেন না দয়া করে। এটা তো ফেলেই রেখেছিলেন আপনি। খালার রাগে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে গেল সে। আমার ভীষণ হাসি পেল কেন জানি। অনেকেই হয়তো ভাবছেন আমি কেন এর বাড়ি থাকছি। এখানে থাকার তেমন ইচ্ছা আমারও নেই। থাকছি বিপদে পড়ে, দুনিয়াতে আপন কেউ নেই আমার। এই বাড়ি থেকে আকাশের বাড়ি খুব বেশি দূরে না। একটা সাহস পাই অজানা কারণে, যদিও আকাশ অকৃতজ্ঞ, কিন্তু এই এলাকার কিছু মানুষ আসে যারা আমার পরিচিত। মনে হয় কেন বিপদে পড়লে তাদের কাছে গিয়ে সান্ত্বনা পাবো। একবার হলেও তারা দেখবে আমায়। নিজের জন্য ভাবি না আমি, বাচ্চা দুটোর জন্য চিন্তা হয়। অন্যত্র ছেলে গেলে যদি কোনো বিপদ হয়, চারদিকে কত খুনের ঘটনা শুনি, মনে হয় ভীষণ ভয়। এখানেও এমন কিছু ঘটতে পারে, কিন্তু কাছে পিঠে কজন পরিচিত লোক আছে, সেই এক ভরসা। বর্তমানে একটা ঘর বাথরুম নিতে গেলেও 1500 নিচে নেই। আমি খুঁজেছিও, অগ্রিম দিতে গেলে 3000 থাকবো, তবুও ভয় নিয়ে অনিরাপত্তা কাজ করবে ভীষণ। একটা কাজের জোগাড় করবো প্রথমে, এরপর এখানেই কাছাকাছি একটা ভালো ঘর নেব। ছেলে মেয়েকে ভালো পরিবেশে বড় করব। এখানে অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছে, সুতরাং গেলে আমারই লস। সুখের সময় নেই আমার হাতে হাতে অগণিত টাকাও নেই যে 1 মাসের ভাড়া গচ্ছা দিলে সমস্যা হবে না। বাড়িটা না সারলেও পারছিলাম না, জানি না কতদিন থাকতে হবে এখানে। কাজ খুঁজতে হবে, সময়ের ব্যাপার। ভাঙ্গা ঘরে থাকলে কোনো বিপদ হতে পারতো। আমরা বাচ্চার মায়েরা ভাবুদের নিয়ে একটু বেশিই সেন্সিটিভ। বাচ্চার সুস্থতার ব্যাপারে কখনো টাকা দেখি না। এসব ভাবতে ভাবতে কাজ শেষ করলাম। ছেলেকে বললাম খেয়ে নিতে। ছেলের আবারও একই প্রশ্ন, বাবা আসেনি? আমি বললাম, বাবার কাজ আছে তাই আসেনি, তুমি খেয়ে নাও। ছেলেটা আমার মন খারাপ করলো, খেতে লাগলো চুপচাপ। আমি খেলাম একটু। দরজা লাগিয়ে শুতে যাবে এমন সময় খালা এলো আবারও। বুঝলাম না এত আসার কি আছে, প্রয়োজনের সময় তো আসে না। খালা বিছানায় বসে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমাবে নাকি? ঘুমাও বাবু, বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমাতে হয়। আমি চুপচাপ বসে আছি। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, খেয়েছো তো? নেই। হ্যাঁ। কি খেলে? ঘরে খাবার তো তেমন নেই। বললাম, সেই বিরিয়ানি ছিল অর্ধেকটা, ওটাই খেলাম মা ছেলেতে। এবার চুপ গেলেন তিনি। কিছুক্ষণ জিম মেরে বসে থেকে বললেন, একটা কথা বলি তন্নি, আমার মেয়ের মতো তুমি। তোমার মায়া ভরা মুখটা দেখলে মায়া হয় ভীষণ। এভাবে খাবার কিনে এনে কদিন খাবে? বাচ্চার পেট খারাপ হবে, টাকাতেও কুলোবে না। তোমার আঙ্কেলের সঙ্গে কথা বললাম, তিনি একটা পরামর্শ দিলেন, তুমি আমাদের সঙ্গে খাও, মাস শেষে 1000 টাকা দিও, সমস্যা নেই, মাস শেষেই দিও। খাবার নিয়ে আমি আবার টাকা আগে নিতে পারি না। মনটা আমার বড় কি না? না খালাম, তার প্রয়োজন হবে না। আমি কাল বাজারে গিয়ে চাল ডাল আর সবজি কিছু কিনে নিয়ে আসবো। বোকামি, সব কি এতই সস্তা? তোমার কোনো কাজ নেই হাতে? আগে কাজে জোগাড় করা, তারপর না হয় নিজে কিনে খেও। জিনিসপত্রের খুব দাম। একটা সংসারে কম জিনিস লাগে নাকি? হাঁড়ি না হয় আছে কখান, হাঁড়িতে রান্না সব কিনতে গেলে হাত তোমার একদমই খালি হবে। 2 ছেলে মেয়ে নিয়ে থাকবে, হাতে কিছু রেখে দাও। তোমায় তো দেওয়ার মতো কেউ নেই যে বিপদে চাইলে। এখন বাজার সদাই করতে গেলে তেল থেকে নুন সব কিনতে হবে তোমার। 5-7 হাজারেরও হবে কিনা সন্দেহ। তোমার ছেলেকে যা বুঝলাম ভালো মন্দ ছাড়া খায় না। বাচ্চা তো এমনই করবে। সবজির সঙ্গে মাছ মাংস কিনতে গেলেও অনেক টাকার ব্যাপার। ইচ্ছে আমাদের সঙ্গে খাও আর
কাজ জোগাড় করো একটা, তারপর নিজের মতো করে খেও, ভেবে দেখতে পারো, তোমারই লাভ এখানে। জানি না ঠিক হলো কি না, তবে এই মুহূর্তে খালার কথাগুলো আমার যুক্তিপূর্ণ মনে হলো। সত্যিই তো আমার কেউ নেই সাহায্য করার মতো। একদম হাত খালি হলে চলবো কি করে বাচ্চা নিয়ে? বাচ্চা ওলা মায়েদের হাতে সবসময় টাকা রাখতে হয়, স্বামী থাকলে এত চিন্তা হতো না। কিনতে গেলে সব কিনতে হবে, তেল মশলা সবজি ডাল চাল মাছ মাংস সব কিনতে হবে। অল্প করে গেলে টাকা লাগবে বেশ। রান্না চুলোটা পর্যন্ত নেই, লাকড়ি পর্যন্ত কিনতে হবে। এমনিতে নির্দিষ্ট সময় পর আমি এ বাড়ি ছেড়ে চলে যাব বলে ভেবেছি। বাচ্চা নিয়ে সব টানাটানি করা ঝামেলা, তার মাঝে আবার সব কিনলে টানা নেওয়ার সমস্যা হয়ে যাবে। এসে বরং খালার প্রস্তাবটাই মেনে নিই। টাকা দিয়ে খেলে সমস্যা করার কথা নয়, খাবার জিনিস সেটা অন্য কিছু তো নয়। লাজ লজ্জা একটু হলেও থাকবে, মানবিকতা অবশ্যই দেখাবে। রাজি হয়ে গেলাম আমি। খালা মুখে হাসি নিয়ে উঠে দাঁড়িয়ে বলেন, আগে থেকেই বলে রাখি বাপু, 3 বেলা দুজনকে খেতে দিতে পারবো না। 2 বেলা ভাত তরকারি দেবো, আলাদা কিছু নয়। আমরা যা খাবো তাই দেব। তোমার জন্য খাবার দেবো, ওখান থেকে মা ছেলে মিলে খাবে। 6 বছরের ছেলে কতই বা খাবে, নিজের থেকে কুড়িয়ে ফাড়িয়ে খাইয়ে দেবে। সংসার তো করে এসেছো, জানোই তো বাজার সদাইয়ের কেমন দাম। 1000 টাকায় এর চেয়ে বেশি সম্ভব নয়। ঠিক আছে খালা, সমস্যা নেই। 1 বেলা না খেলে কেউ মরবে না, 3 বেলা ভালো মন্দ খাওয়ার সামর্থ্য আমার নেই। ঠিক আছে তাহলে কাল থেকেই বরং খেও, আমি এখন যাচ্ছি। খালা উঠে দাঁড়ালেন, দরজার দিয়ে গেলেন, আবারও পেছন থেকে ফিরে বললেন, শোনো তন্নি, তোমাকে কিন্তু আমার রান্নায় সাহায্য করতে হবে, বাড়তি রাখতে হবে এখন থেকে। বয়স হয়েছে আমার, কষ্ট হয় কাজ করতে। নিজে রান্না করে খেলে তো কাজ করতেই হতো। আমার কাজে একটু সাহায্য করে দেবে? তা করে দেব, কাজ করার অভ্যাস আছে আমার। হাত ক্ষয়ে যাবে না কাজ করলে, বরং কাজের মাঝে থাকলে মন ভালো থাকে। এমনিতেই আমি বসেই থাকবো বাড়িতে। খালা আমার উত্তর শুনে খুশি হলেন, বেরিয়ে গেলেন। দরজা লাগিয়ে ছেলে নিয়ে শুয়ে পড়লাম আমি। আজ অনেক নিশ্চিন্ত লাগছে আমার। মাথা জোয়ায় ঠাই করেছি, খাবারেরও ব্যবস্থা হলো। বাকি রইল একটা কাজ। সব যেহেতু হয়েছে, কাজও হবে। ধীরে ধীরে আমি সব করবো আমার সন্তানদের জন্য। কাল থেকে কাজের খোঁজে বের হবো ভেবেছি। ছেলের দিকে তাকালাম, নরম বিছানা পেয়ে শান্ত মন নিয়ে ঘুমিয়ে গেছি। মেয়ে ঘুমিয়ে কাদা সেই কখনই। 2 দিন ঘুমাইনি আমি। আজ খেটেছিও ভীষণ, ক্লান্ত লাগছে, হাত পা ব্যথা করছে, ঘুমের প্রয়োজন। চোখ বুঝলাম, ঘুমে হারিয়ে গেলাম। খুব সকালে ঘরের দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দ। আমি ব্রু কুচকে দরজা খুললাম। ভোরের আলো এখনো পুরোপুরি ফোটেনি। দরজার বাইরে খালা দাঁড়িয়ে আছে, ব্রাশ করতে করতে এসেছেন তিনি। থুতু ফেলে বলল, দিনরাত শুয়ে থাকলে হবে? রান্নার কাজে সাহায্য করতে হবে তো, চলো আমার সঙ্গে। আমি বাইরে এসে বললাম, এত সকালে রান্না উঠিয়ে দেবেন খালা? সকালই তো হয়নি ঠিক মতো। তাড়াতাড়ি রাঁধি আমি। তোমার আঙ্কেল সকাল সকাল খেয়ে সব নিয়ে দোকানে যায়। চলো। তিনি চলে গেলেন। আমি চোখে মুখে পানি দিয়ে দরজা হালকা ছাপিয়ে দিয়ে গেলাম। বাচ্চারা এখনো উঠবে না, গভীর ঘুমে আছে। মেয়েকে খাইয়েছি একটু আগেই। 2 বাড়ির মাঝে একটা গেট মতো আছে, এক পাশে খালা থাকে, অন্য পাশে আমি। তার বাড়ি যেতেই দেখলাম খালা মুখ ধুচ্ছে বাথরুমে। আমায় দেখে বলল, ওদিকে যাটা আছে উঠোনটা আগে ঝাড়ু দিয়ে নাও। ঘরগুলো আমি ঝাড় দিয়েছি, কিন্তু খালা আমার তো শুধু রান্নায় সাহায্য করার কথা, রাতেই তো সাহায্য করবে। রান্না জানো না, রান্নার আগে বাসি ঘর উঠোন ঝাড় দিতে হয়। আমি আর কিছু বললাম না। সকাল সকাল ঝামেলা চাই না। ছোট একটা উঠান ঝাড় দিলে হাতে ফুসকা পড়বে না আমার। ঝাড় দিয়ে ওনার রান্নাঘরেই খেলাম। খালা সবজি নামাচ্ছে। এই প্রথম উপার বাড়ি আসলাম। চারপাশ দেখলাম, বেশ বড় বাড়ি, দামি ফার্নিচার। ছেলেরা বিদেশ থাকে বলে কথা। ঘরে হরেক রকমের জিনিস, 4-5টা রুম, প্রতিটি রুমে ছোট বড় অনেক শোপিস, ফার্নিচার, ডিজাইনের আলমারি, খাট, ড্রেসিং টেবিল, আরও কত কিছু। মহিলা শৌখিন আছে বলতে হবে। আমার ঘরেও একসময় এত কিছু ছিল, নামি দামি ফার্নিচার ছিল, এর চেয়ে বেশিই ছিল বলতে গেলে। শখ করে কত কিছু বানাতাম। সাজানো গোছানো সংসার আমার ধুলো হয়ে গেছে যেন। সবই আজ অতীত। রান্নাঘরের একটা জিনিস দেখে ভীষণ অবাক হলাম, বস্তাতে করে পেঁয়াজ আলু রাখায়। এত কেন? সামান্য 2 জন মানুষের বছরেও এত লাগার কথা নয়। খালা ডাক দিল আমায়, বলল, রান্নাটা আমিই করব,
তুমি শুধু কুটে বেছে দেবে। রান্না করতে দিলে মশলাপাতি বেশি দিয়ে সব পুড়িয়ে ফেলতে পারো, তাই আমিই করব। আমি মনে মনে ভাবলাম, যাক ভালোই হলো, রান্নাটা বেশি ঝামেলা। বটি নিয়ে বসতে বললো আমি। ঝুড়িতে করে অনেক পেঁয়াজ নিয়ে এলো, প্রায় 2-3 কেজি মতো হবে। কাটতে বললো। বুঝলাম না, এত পেঁয়াজ কি করবে? ভুনাতেও তো এত লাগে না। পেঁয়াজের কোনো রেসিপি করবে নাকি? শুধু পেঁয়াজের রেসিপি হয়? একবার জিজ্ঞেস করে ভাবলাম, কিন্তু করলাম না। কি করে দেখতে চাইলাম। পেঁয়াজগুলো কাটতে লাগলাম। প্রচণ্ড চাষ, কেজিখানি কেটে আর কাটতে পারলাম না। উঠে দাঁড়ালাম। খালা ভাত রান্না করছিল। আমি দাঁড়াতে দেখে এগিয়ে এলে বলল, চোখে পানি নিয়ে নাও। প্রথম তাই এমন হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাথরুমে গিয়ে চোখ ধুয়ে এসে বাকিগুলো কেটে দাও। বাথরুম গেলাম, চোখে বেশি করে পানি দিলাম, মুখ ধুয়ে নিলাম। জ্বালা কমেছে কিছুটা, আবারও কাটতে লাগলাম। কষ্ট করে হলেও সবটা কেটে নিলাম। খালা পেঁয়াজ নিয়ে একটা বড় ব্যাগে উঠায় এবার কেজি 2 মতো আলু নিয়ে এলো। কেটে দিতে বলল। টুকরো টুকরো করে কুচি করতে নিষেধ করেছে। এত আলু 2জন মানুষ খাবে কি করে? যেন কোনো অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে। মনে অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। প্রথম দিন তাই কিছু বলছি না। আলুগুলোও কেটে দিলাম, সেগুলো ব্যাগে বসছে তিনি। এবার নিয়ে এলো 2টো বেগুন, 3টি আলু আর একটা পেঁয়াজ। আমি বললাম, মাত্র না কত কিছু কেটে দিলাম, আবার এগুলো কেন আনলেন? খালা একগাল হেসে বলল, আরে বাবা, ওগুলো ছিল আমাদের দোকানের জন্য। তুমি হয়তো জানো না, আমাদের একটি দোকান আছে বাজারে। বাজার জিনিস বিক্রি হয়। দোকানের বড়া সিঙ্গারার জন্যই কাটলে এসব। এবার ওগুলো রান্না হবে। রান্না না হলে খাবে কি? তাই তাড়াতাড়ি কেটে দাও। তুমি বাবু খুব ঢিলে। এটুকু কাটতেই বেলা 9টা বাজিয়ে দিলে। রান্না করে খাবো কখন আমি? আজ তোমার জন্য তোমার আঙ্কেলকে না খেয়ে যেতে হবে। কিন্তু খালা, আপনি তো আমি বলে নিয়ে দোকানের জন্য তরকারি কাটতে হবে, আপনি বলেছেন নিজের জন্য রান্নার কাজ করতে হবে। এত জিনিস খামাখা আমি কেন কাটতে যাব? খালা মুখ বাঁকিয়ে বললেন, মুখে মুখে কত সোফা করো তুমি তন্নি। তোমায় শান্ত ভেবেছিলাম, মেয়ের মতো মনে করি। ভেবেছিলাম মায়ের কাজগুলো করে দিবে। যাক সেসব, কাল থেকে আর করতে হবে না তোমায়। এখন সবজিগুলো কেটে দাও, মাছটা ধুয়ে দাও। সবজি কেটে দিলাম, মাছ ধুয়ে দিলাম, সব পুরে দিয়ে দিলাম। বেলা অনেক হয়েছে খালা, আমি গেলাম। বাচ্চারা মনে হয় উঠে গেছে। সে বলে, যাও, রান্না হলে দিয়ে আসবো খাবার। দৌড়ে ঘরে এসেছি। সত্যি সত্যি মেয়ে কাঁদছে। ছেলে মেয়েকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। দ্রুত কোলে নিলাম মেয়েকে। খিদে পেয়েছে বেচারার। ছেলে অভিমানী কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলাম? আপু কখন থেকে কাঁদছে। আপু আমার ঘুমটাও ভাঙিয়ে দিয়েছে। আমি কাজে ছিলাম, আর ঘুমোতে হবে না, পরে ঘুমিয়ে। কলপারে পানি উঠানো আছে, মুখ ধুয়ে এসো সুন্দর করে। তোমার জন্য নতুন ব্রাশ ফ্রেস্ট কিনে এনেছি, ফ্রেশ হয়ে এসো, খেতে হবে। ছেলে আমার ভাদ্য বাচ্চার মতো কথা শুনলো। মুখ ধুয়ে মুছে বিছানায় বসলাম। আমি ততক্ষণে মেয়েকে খাইয়ে মুখটা ক্লিন করে শুয়ে দিয়েছি। সে এবার একা একাই খেলছে। হাতে বোতল দিয়ে পানি আনতে গেলাম। কলপার থেকে খালাদের রান্নাঘর দেখা যায়। ওদিকে তাকালাম একবার, চুলো চলছে না, তার মানে রান্না শেষ। হয়তো খেয়ে নিয়ে খাবার নিয়ে যাবে। আমার খাবারটা আগে নিয়ে গেলেই হতো। ছোট বাচ্চা আমার, খিদে সহ্য করতে পারে না। পানি নিয়ে ঘরে গেলাম। বেলা তখন 10টা। ছেলে চুপচাপ বসে আছে, মুখটা থমথমে। আমি ঘর বাইরে পায়চারি করতে লাগলাম। কখন খালা খাবার নিয়ে যাবে, কখন ছেলের মুখে খাবার তুলে দেব। সময় আরও কেটে গেল। ছেলে বোতলে সিপি খুলে ধুডুক পানি খেলো। খিদে পেয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। বসে থাকতে থাকতে ছেলে আমার শুয়ে পড়লো। প্রচণ্ড রাগ হলো আমার। বেলা বেজে গেছে 11:30। খাবার সকাল রাতে দেওয়ার কথা, এখন দেখছি দুপুর হয়ে যাচ্ছে। এমন তো না, রান্না শেষ হয়নি। সিলিন্ডার গ্যাসের ঢাবল ছিলাম। এক চুলে তরকারি কষাতে দিয়ে অন্যটায় মাছ ভাজতে দিলে মিনিট 10-এর মাঝে তরকারি রান্না শেষ হবে। ভাত তো আগেই হয়েছে, এক্সট্রা কিছুও করেনি। করলে কেটে দিতে বলতো আমায়। উঠে দাঁড়িয়ে দরজা পর্যন্ত এসেছি খেলার বাড়ি যাওয়ার জন্য। এমন সময় হন্তদন্ত হয়ে তিনি এলেন। বললেন, বড্ড দেরি হয়ে গেল মা। আসলে খাবার খেয়ে পেটে ব্যথা ধরেছিল, উঠতে পারিনি, তাই খাবার নিয়ে আসতে দেরি হলো। পেটে ব্যথা তো আমায় ডাকতে পারতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। আমার ছোট ছেলে খিদেতে কষ্ট পাচ্ছে, মাফ করে দাও মা। খাবার আমিই দিয়ে যেতে চেয়েছিলাম, তাই আর ডাকিনি। কাল থেকে আর দেরি হবে না, সময় মতো খাবার পেয়ে যাবে। প্রথম দিন তাই সবই একটু পিছিয়ে গেছে। কাল থেকে আর এমন হবে না। খাবার নিয়ে ছেলেকে খাইয়ে দাও। আমি প্লেট হাতে নিলাম। এমন সময় একটি মহিলা এলো। খালাকে বাড়িতে
না পেয়ে সোজা এখানে চলে এসেছে। মহিলাটি টাকা চাইতে এসেছে। খালার শাড়ির আঁচলের গিট খুলে কিছু টাকা দিল তাকে। মহিলাটি টাকা নিয়ে আমার দিকে রাগান্বিত চেহারায় তাকালো, ফিসফিস করে বলল, ওর জন্য আমার রোজগার বন্ধ হলো। আমি বুঝলাম না মহিলাটির কথা। একে তো আমি চিনিও না, আমার জন্য কিভাবে রোজগার বন্ধ হলো? ওদিকে ছেলে খাবারের জন্য ডাকছে। থালা নিয়ে ঘরে গেলাম আমি। মহিলাটি সহ খালা চলে গেলেন। পাশেই বেছানো চটে ছেলেকে নিয়ে বসেছি। খাবার রেখে পানির বোতল নিলাম। খালা থালার উপরে ঢাকনা উঠায়। ভাত আর আলু বেগুনের ঝোল শুধু, অথচ রান্না হয়েছে মাছ। পরক্ষণে ভাবলাম রাতে দেবে হয়তো। 1000 টাকায় দুবেলা মাছ মাংস এমনিতেই হয় না। থাক, যা দিয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে নি। ছেলে জিজ্ঞেস করলো, এটা কিসের তরকারি? আমি মিথ্যে বললাম, সবজির তরকারি। বাদ দিয়ে মেখে খাও, ভালো লাগবে। সত্যি বললে মাছ খাওয়ার বায়না করতো। ভাত মেখে নিজেই 2বার মুখে দিল বাচ্চাটার। আমার বাচ্চাটা চিবিয়ে বলল, এটাতে তো মাছ গন্ধ আসছে এমন। আমি জবাব দিতে পারলাম না, চুপ করেই রইলাম। ছেলে হয়তো আমার পরিস্থিতি বুঝতে পারলো, আর কোনো প্রশ্ন না করে খেয়ে নিল। আলিফের খাওয়া শেষ হলে থালাটা টেনে নিলাম। অল্প ভাত আছে, আর রেখে দিলে ছেলেও বেলা হয়ে যাবে। এদিকে আমারও পেটে খিদে ভীষণ। রাতে 2-3 লোকমা বিরিয়ানি খেয়েছি শুধু। 1 প্যাকেটে কতবার খাওয়া যায়? না খেলে মেয়েটার সমস্যা হবে, তাই খেয়ে নিলাম। ভাবলাম দুপুরে আজ পাউরুটি আর কলা কিনে খেয়ে চালিয়ে দেব। রাতে তো খাবার পাবোই। রাতে যা হলো